শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের হেডিং এ দেয়া আছে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি প্যারাগ্রাফ। আমরা লিখেছি, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বলা আছে, দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড in which people, animals and plants live. In fact, the term environment refers to air, water and land in which people, animals and plants live. Thus, the elements that make up the environment are human beings, animals, plants, air, water and soil. The natural forces are also a part of environment. আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু খুব বিস্তৃতভাবে environment কি সেটিকে বর্ণনা করার চেষ্টা করেছি। অতঃপর আমরা বলছি যে কি এনভায়রনমেন্টের অংশ কারা, সেখানে হিউম্যান বিং, অ্যানিমাল, প্ল্যান্টস, এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল, এই জিনিসগুলোই কিন্তু আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশে বিদ্যমান, সেগুলোকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপর বলা হচ্ছে, ডিফারেন্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট আর রিলেটেড, অল দিস থিং হ্যাং টুগেদার, দ্য ওয়ে অফ দিস রিলেশনশিপ ইজ নোন অ্যাজ ইকোলজি। আমরা কিন্তু টপিকে এনভায়রনমেন্টের সাথে আরও একটি কথা রয়েছে, সেটা হচ্ছে ইকোলজি। এইমাত্র আমরা ইকোলজি কি সেটাকে ক্লিয়ার করলাম, যে দ্য ওয়ে অফ রিলেশনশিপ ইজ নোন অ্যাজ ইকোলজি, অর্থাৎ ডিফারেন্ট এলিমেন্ট যেগুলো রয়েছে এনভায়রনমেন্টের বিভিন্ন উপাদানের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে ইকোলজি। Thus, the ecosystem is a complex web of all elements of the environment. খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে ইকোসিস্টেম ইজ এ কমপ্লেক্স ওয়েভ অফ অল দ্য এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশে বিদ্যমান সমস্ত উপাদানগুলোর একটা জটিল সম্পর্ক বা একটা ওয়েবই হচ্ছে ইকোসিস্টেম। If the ecosystem or the relationship among the elements of our environment is disturbed, it will lead us to tremendous disaster. যদি এই যে সম্পর্কটা রয়েছে পরিবেশের বিদ্যমান সমস্ত উপাদানগুলোর মধ্যে, সেটার মধ্যে যদি কোনো ডিস্টারবেন্স বা ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু ইট উইল লিড আস, এটা আমাদেরকে ট্রেমেন্ডাস একটা ডিজাস্টারের দিকে এগিয়ে নিয়ে যাবে। সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যাট এনি কস্ট। যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট, আমাদেরকে কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্সটা মেনটেন করতে হবে। আদারওয়াইজ আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উইল নট বি পসিবল। তাছাড়া পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। Nowadays, people around the world are acting indiscriminately regarding the environment. We may save our environment by keeping it clean and danger-free. অর্থাৎ আমাদেরকে আমাদের পরিবেশ যদি বাঁচিয়ে রাখতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটিকে ক্লিন এবং ডেঞ্জার ফ্রি রাখতে হবে, অর্থাৎ পরিষ্কার রাখতে হবে এবং সেখানে কোনো ক্ষয়ক্ষতি আনা যাবে না। Besides, we must maintain ecological balance. পাশাপাশি আমাদেরকে অবশ্যই উই মাস্ট মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স, আমাদেরকে এই ইকোলজির যে ব্যালেন্সটা সেটাকে রক্ষা করতে হবে। দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য কনসিয়াস পিপল অফ দ্য সোসাইটি শুড কাম ফরওয়ার্ড টু ডু ইট। অবশ্যই আমাদেরকে আমাদের সরকার এবং সমাজের যারা সচেতন নাগরিক রয়েছে তাদেরকে এই পদক্ষেপটির দিকে এগিয়ে আসতে হবে, যে কিভাবে ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করা যায় এবং পরিবেশকে নিট অ্যান্ড ক্লিন এবং ডেঞ্জার ফ্রি রাখা যায়, সেই জিনিসটির প্রতি আমাদেরকে মনোযোগ দিতে হবে। তো আমরা দেখতে পেলাম যে আমরা খুব সহজেই কিন্তু একটি প্যারাগ্রাফ বা টপিক কীভাবে লিখতে হয় ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের উপরে, সেটিকে আমরা করার চেষ্টা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের প্র্যাকটিসের জন্য আরও কয়েকটি টপিক দিয়েছি, তোমরা সেগুলো নিজেরা করার চেষ্টা করবে বাসায়। আমরা যে টেকনিকগুলো তোমাদেরকে শিখিয়েছি সেগুলো ব্যবহারের মাধ্যমে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আ ডে দ্যাট আই উইল রিমেম্বার। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আ ডে that I will always remember. 2 নম্বরে বলা আছে pollution due to urbanization. 3 নম্বরে বলা আছে importance of sports. আমরা আশা করব যে তোমরা 3টি টপিক আমরা যে টেকনিকগুলো শিখিয়েছি সেগুলো ব্যবহার করে বাসায় নিজেদের মতো করে লিখবে এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে সেগুলো জানাবে যে তোমাদের কোন বিষয়গুলো করতে সমস্যা হচ্ছে কিংবা কতটুকু ভালোভাবে তোমরা এগুলো শিখতে পারছো এবং লিখতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি প্যাসেজ দেয়া আছে এবং বলা আছে রিড দ্য কনসেপ্ট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অর্থাৎ প্যাসেজটিকে পড়ে আমাদেরকে কয়েকটি প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে, সেই প্রশ্নগুলো প্যাসেজ থেকে অ্যান্সার নিয়ে আমাদেরকে উত্তর করতে হবে। চলো আমরা তাহলে শুরু করি। বলা আছে, আমি পড়ছি, ম্যারি কিউরি was one of the most accomplished scientists in the history. Together with her husband Pierre, she discovered radium, an element widely used for treating cancer, and studied uranium and other
and other radioactive substance. Perry and Mary's amicable collaboration later helped to unlock the secret of atom. আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যারি কুরিকে নিয়ে কথা বলা হচ্ছে, who was one of the most accomplished scientists in the history. তিনি তার স্বামী পিয়েরির সাথে একসাথে কাজ করে তারা তাদের ফ্রেন্ডলি কোলাবোরেশনের মাধ্যমে ইউরেনিয়াম এবং রেডিয়াম নিয়ে গবেষণা করেছেন। সেই কথাটিও বলা হচ্ছে যে she discovered radium and studied uranium. এবং তার এই কাজ পিয়েরি কুরি এবং ম্যারি কুরির কাজটি পরবর্তীতে অ্যাটমের যে সিক্রেট সেটা আনলক করাতে বিজ্ঞানীদের সহায়তা করেছিল। তারপর বলা আছে ম্যারি ওয়াজ বর্ন ইন 1867 ইন ওয়ারশো, পোল্যান্ড। পোল্যান্ডের ওয়ারশোতে 1867 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। Where her father was a professor of physics. At an early age, she displayed a brilliant mind and blitzy personality. Her great exuberance of learning prompted her to continue with her study after high school. তার বাবা একজন ফিজিক্সের প্রফেসর ছিলেন, তিনি মারাত্মক ব্রিলিয়ান্ট ছিলেন এবং তার পড়ার প্রতি তার যে আগ্রহ সেটির কারণেই তিনি কিন্তু কন্টিনিউ করেছিলেন তার পড়াশোনা আফটার হাই স্কুল। She became disgruntled, however, when she learned that the university in Warsaw was closed to women. তিনি এটা জেনে প্রচণ্ড রাগান্বিত হয়েছিলেন যে ইউনিভার্সিটি অফ ওয়ারশোতে মেয়েদেরকে নেওয়া হতো না। Determined to receive a higher education, she definitely left Poland in 1891, entered into the Sorbonne, a French university where she earned her master's degree and doctorate in physics. অর্থাৎ তিনি পোল্যান্ড ছেড়ে দিয়ে 1891 সালে সরবন ইউনিভার্সিটি অফ ফ্রান্সে ভর্তি হন। সেখানে তিনি তার মাস্টার্স ডিগ্রি এবং ডক্টরেট লাভ করেন ফিজিক্স বিষয়ের উপরে বা পদার্থবিজ্ঞানে। এরপর বলা আছে Mary was fortunate to have studied at the Sorbonne with some of the greatest scientists of her day, one of whom was Pierre Curie. ম্যারি অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে তিনি যখন সরবন ইউনিভার্সিটিতে ছিলেন তখন প্রচুর পরিমাণে নামি দামি বিজ্ঞানীদের সাথে তিনি সেখানে পড়ার সুযোগ পেয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন পিয়েরি কুরি। Mary and Pierre was married in 1895 and spent many productive years working together in the physics lab. যে 1895 সালে তারা ম্যারি এবং পিয়েরি কুরি বিবাহিত হন, বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং অনেক লম্বা সময় তারা তাদের ফিজিক্স ল্যাবরেটরিতে কাজ করেন একসাথে। A short time after they discovered radium, Pierre was killed by a horse-drawn wagon in 1906. তাদের রেডিয়াম আবিষ্কার করার কিছুদিনের মাথায় পিয়েরি কুরি একটা হর্স ওয়াগনের মাধ্যমে 1906 সালে মৃত্যুবরণ করেন। Mary was stunned by this horrible misfortune and endured heartbreaking anguish. ম্যারি এতে প্রচণ্ড মর্মাহত হয়েছিলেন এই দুর্ভাগ্যের কারণে। Despondently, she recalled their close relationship and the joy that they had shared in scientific research. ম্যারি তাদের যে ক্লোজ রিলেশনটি ছিল এবং তারা যে একত্রে তাদের সায়েন্টিফিক যে রিসার্চ করছিলেন সেগুলোকে খুব দুঃখ নিয়ে ভারাক্রান্ত মনে স্মরণ করতে থাকেন। The fact that she had 2 young daughters to raise by herself greatly increased her distress. পাশাপাশি তার দুটি কন্যা সন্তান ছিল যাদেরকে তার একাকী মানুষ করতে হতো, এই বিষয়টি তাকে আরও পীড়া দিচ্ছিল। Curie's feeling of desolation finally began to fade when she was asked to succeed her husband as a physics professor at Sorbonne. কুরির এই দুঃসময়গুলো আস্তে আস্তে চলে যাচ্ছিল যখন তিনি তার স্বামীর যে পদটি ছিল সরবন ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর হিসাবে সেটি নেয়ার জন্য আমন্ত্রিত হন। She was the first woman to be given a professorship at the world's famous university. সরবন ইউনিভার্সিটি তিনি ছিলেন প্রথম নারী যাকে প্রফেসরশিপ দেওয়া হয়েছিল। এটি তার জীবনে অন্যতম একটি প্রাপ্তি। In 1911, she received the Nobel Prize in Chemistry for isolating radium. 1911 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন রেডিয়াম আবিষ্কার করার জন্য। Although Marie Curie eventually suffered a fatal illness from her long exposure to radium, she never became disillusioned.
অ্যাবাউট হার ওয়ার্ক। যদিও তিনি লম্বা সময় ধরে ল্যাবে রেডিয়াম নিয়ে কাজ করার জন্য মারাত্মক মরণঘাতী রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি কখনোই তার কাজ নিয়ে মনক্ষুণ্ণ হননি বা সেখান থেকে দায়িত্ব থেকে সরে যাওয়ার চিন্তা করেননি। Regardless of the consequences, she had dedicated herself to science and to revealing the mystery of physical world. যে যদিও তিনি বিভিন্ন সমস্যার বা বাধার সম্মুখীন হয়েছেন, অনেক দুঃখের সম্মুখীন হয়েছেন জীবনে, তবুও তিনি তার জীবনকে বিজ্ঞানের প্রতি উৎসর্গ করেছিলেন এবং ফিজিক্সের ওয়ার্ল্ডের যে মিস্ট্রি, যে রহস্যগুলো, সেগুলো তিনি উদ্ঘাটন করেছিলেন। তাহলে আমরা পুরো প্যাসেজটি পড়লাম মাদাম কুরিকে নিয়ে। এখন আমরা আমাদের কিছু শর্ট কোশ্চেন বা যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। আমরা দেখব প্রথমে 1 নম্বরে বলা আছে, দ্য কুরিজ ড্যাশ কোলাবোরেশন হেল্প টু আনলক দ্য সিক্রেটস অফ অ্যাটম। যে কুরিজ অর্থাৎ মাদাম কুরি এবং পিয়েরি কুরির যে কোলাবোরেশনটি ছিল সেটি অ্যাটমের সিক্রেট আনলক করার জন্য সহায়ক হয়েছিল। কোন ধরনের কোলাবোরেশন সেটা জিজ্ঞেস করছে। ফ্রেন্ডলি, কম্পিটিটিভ, কোর্চাস, ইন্ডাস্ট্রিয়াস। আমরা অ্যান্সার পরে দিচ্ছি, আমি সবগুলো প্রশ্ন আগে পড়ে নিচ্ছি যাতে তোমরা নিজেরা এই অ্যান্সারগুলো ভাবার চেষ্টা করবে, যাতে যখন আমি উত্তরগুলো বলে দিব সেগুলো মিলছে কিনা সেটি দেখার চেষ্টা করবে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, ম্যারি হ্যাড আ ব্রাইট মাইন্ড অ্যান্ড ড্যাশ পার্সোনালিটি। ম্যারি কুরির একটা ব্রাইট মাইন্ড ছিল এবং ড্যাশ পার্সোনালিটি ছিল। কোন ধরনের পার্সোনালিটি? এ নাম্বারে বলা হচ্ছে স্ট্রং, লাইট হার্টেড, সি নাম্বারে হিউমারাস, ডি নাম্বারে স্ট্রেঞ্জ। 3 নম্বরে বলা আছে, when she learned that she could not attend the University of Warsaw, she felt dash. যখন তিনি জানলেন যে তিনি ওয়ারশো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না, তখন তিনি কি ফিল করেছিলেন? এ নাম্বারে বলা আছে হোপলেস, বি নাম্বারে অ্যানয়েড, সি নাম্বারে ডিপ্রেসড, ডি নাম্বারে ওয়ারিড। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে, ম্যারি ড্যাশ বাই লিভিং পোল্যান্ড অ্যান্ড ট্রাভেলিং টু ফ্রান্স টু এন্টার দ্য সরবন। যে ম্যারি ড্যাশ বাই লিভিং পোল্যান্ড, যে তিনি পোল্যান্ড ছেড়ে দিয়েছিলেন ড্যাশের কারণে, এবং ট্রাভেলিং টু ফ্রান্স টু এন্টার সরবন, এবং সরবনে ভর্তি হয়েছিলেন ফ্রান্সে। শূন্যস্থানে কি বসবে? 4টি অপশন দেওয়া আছে। চ্যালেঞ্জড অথরিটি, শোড ইন্টেলিজেন্স, বিহেভড, ওয়াজ ডিস্ট্রেস। কোনটি অ্যান্সার হবে? তোমরা অবশ্যই এখন ভাববে, আমি কিছুক্ষণের মধ্যে উত্তরটি দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরে বলা আছে, ড্যাশ শি রিমেম্বার দেয়ার জয় টুগেদার। অর্থাৎ 4টি অপশন দেওয়া আছে, ডিজেক্টেডলি, ওয়ারিড, চেয়ারফুলি, হ্যাপিলি। আমরা এবার উত্তরগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। 1 নম্বরে বলা ছিল, দ্য কুরিজ ড্যাশ কোলাবোরেশন হেল্প টু আনলক দ্য সিক্রেট অফ অ্যাটম। তারা মাদাম কুরি এবং পিয়েরি কুরি তারা একত্রে কাজ করেছিলেন। যখন একত্রে কোনো কাজ বোঝাবে এই টার্মটিকে ফ্রেন্ডলি কোলাবোরেশন বলা হয়। অর্থাৎ এই নাম্বারটির অ্যান্সার হবে ফ্রেন্ডলি। 2 নম্বরে বলা আছে, ম্যারি হ্যাড এ ব্রাইট মাইন্ড অ্যান্ড ড্যাশ পার্সোনালিটি। ম্যারির একটা উজ্জ্বল মানসিকতা এবং ড্যাশ পার্সোনালিটি ছিল। তার কোন ধরনের পার্সোনালিটি ছিল? আমরা প্যাসেজে দেখেছিলাম যে তার একটি লাইট হার্টেড পার্সোনালিটি ছিল। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। 3 নম্বরে বলা ছিল, when she learned that she could not attend the University of Warsaw, she felt, আমরা দেখেছিলাম যে তিনি অনেক রাগান্বিত হয়েছিলেন, তার অনেক ক্ষোভ প্রকাশ করেছেন তিনি, অর্থাৎ he was annoyed, তিনি বিরক্ত হয়েছিলেন। ম্যারি ড্যাশ বাই লিভিং পোল্যান্ড অ্যান্ড ট্রাভেলিং টু ফ্রান্স টু এন্টার দ্য সরবন। তিনি সরবনে গিয়েছিলেন পোল্যান্ড ছেড়ে। চ্যালেঞ্জ দ্য অথরিটি, তিনি এই কাজটি, এই পদক্ষেপটি যিনি নিয়েছেন সেটির মাধ্যমে তিনি অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করেছেন ওয়ারশের ইউনিভার্সিটির অথরিটিকে, কেন মেয়েদের শিক্ষা বন্ধ করা হবে। তাহলে অ্যান্সারটি হবে চ্যালেঞ্জড অথরিটি। 5 নম্বরে, ড্যাশ শি রিমেম্বার দেয়ার জয় টুগেদার। তিনি যখন পিয়েরি কুরি মারা গেলেন তখন অনেক চিন্তিত অবস্থায়, ওয়ারিড অ্যান্সারটি হবে, চিন্তিত অবস্থায় তিনি তাদের ফেলে আসা দিনগুলো মনে করেছিলেন, কারণ তার 2টি কন্যা সন্তান ছিল ছোট, যাদেরকে মানুষ করতে হতো, এবং তাদের যে দীর্ঘ সময় ধরে তাদের যে ল্যাবে একসাথে কাজ করা, সেই জিনিসগুলো তাকে ভোগাচ্ছিল। অর্থাৎ ওয়ারিড শি রিমেম্বার দেয়ার জয় টুগেদার। তাহলে আমি আশা করব খুব সহজেই তোমরা প্যাসেজ থেকে প্রশ্নোত্তরগুলোর অ্যান্সার করতে পারবে এবং পরীক্ষায় খুব সহজেই ভালো মার্কস অর্জন করতে পারবে।